হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 6 এর ইতিহাসের তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা প্রথম পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 1500 অব্দ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। আমি লাইন ওয়াইজ বুঝিয়ে দেব এবং অধ্যায়টা বোঝানো হয়ে গেলে তোমাদের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আমি বলে দেব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের কিছুটা অংশ আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে পেজ 32 এর এই পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম, মেহেরগড় সভ্যতা পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি হরপ্পা সভ্যতা থেকে শুরু করব। পেজ 33তে দেখো হরপ্পা সভ্যতা, এখান থেকে আমি শুরু করব। হরপ্পা সভ্যতার কথা, তাহলে এর আগে আমরা মেহেরগড় সভ্যতার কথা জেনেছি, এখন আমি হরপ্পা সভ্যতার আলোচনা করব। দেখো 1921 খ্রিস্টাব্দে হরপ্পা, এটা তোমরা মার্ক করে নাও, এবং 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্র দুটি আবিষ্কার করা হয়। তাহলে কত খ্রিস্টাব্দে হরপ্পা এবং মহেঞ্জোদারো কেন্দ্র দুটি আবিষ্কৃত হয়, সালটা তোমরা মনে রাখবে। ওই দুটি কেন্দ্রই সিন্ধু উপত্যকায় অবস্থিত। তাহলে এই হরপ্পা আর মহেঞ্জোদারো সভ্যতাটা কোথায় অবস্থিত? সিন্ধু উপত্যকায় অবস্থিত। এই লাইনটাও তোমরা মার্ক করে নাও। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের আসে। সালগুলো মনে রাখতে হবে, তারপর কোথায় এই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা অবস্থিত, এই ধরনের ছোট ছোট প্রশ্ন কিন্তু আসে। তাই শুরুতে এই সভ্যতার নাম হয়েছিল সিন্ধু সভ্যতা। তাহলে এই হরপ্পা সভ্যতার আগে কিন্তু এর নাম ছিল সিন্ধু সভ্যতা, এটাও কিন্তু তোমরা মার্ক করে নাও। কিন্তু পরে সিন্ধু উপত্যকার বাইরেও এই সভ্যতার অনেক কেন্দ্রের খোঁজ মিলেছে, সেই সব কটা কেন্দ্রকেই সিন্ধু উপত্যকার কেন্দ্র বলার যুক্তি নেই, ফলে হরপ্পা নামেই ওই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা। তাহলে যেহেতু হরপ্পা এই সভ্যতাটা গড়ে উঠেছিল, তাই জন্য একে হরপ্পা সভ্যতাই বলা হয়। এই সভ্যতার নাম কিন্তু হরপ্পা সভ্যতাই, কারণ সেখানেই ওই সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কৃত হয়। তাহলে এখানে প্রথমে কিন্তু সিন্ধু সভ্যতা বলা হলেও এই হরপ্পা সভ্যতায় নামকরণ হয়, কারণ যেহেতু এই হরপ্পাই হচ্ছে প্রধান কেন্দ্র ছিল, তাই জন্য। এছাড়া হরপ্পা ছিল ওই সভ্যতার সবথেকে বড় কেন্দ্র। এরপর দেখো হরপ্পা আবিষ্কারের কথা, সময়টা ছিল 1826 খ্রিস্টাব্দ। তখনকার পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় গেছিলেন চার্লস ম্যাসন। ম্যাসনের ধারণা ছিল ওখানেই খ্রিস্টপূর্ব 4র্থ শতকে আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ হয়েছিল, কিন্তু তখনও ওই অঞ্চলের আসল গুরুত্ব কেউ জানতেন না। 1850 খ্রিস্টাব্দ নাগাদ আলেকজান্ডার কানিংহাম ওই অঞ্চলে যান। প্রত্নতত্ত্বে তার উৎসাহ ছিল, তিনি ওই অঞ্চলে খোঁড়াখুড়ি করে কিছু জিনিসপত্র পেয়েছিলেন, তবু তখনও হরপ্পা সভ্যতার বিষয়ে কিছু জানা যায়নি। তাহলে 1826 খ্রিস্টাব্দে তখন পাঞ্জাব প্রদেশের শাহিনওয়াল জেলায় কে গেছিলেন? চার্লস ম্যাসন। এই ম্যাসনের ধারণা ছিল যে খ্রিস্টপূর্ব 4র্থ শতকেই আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ হয়েছিল, এবং সেই অঞ্চলে তখন কেউ আসল গুরুত্বটা জানতো না, এবং 1850 খ্রিস্টাব্দ নাগাদ আবার তিনি আলেকজান্ডার কানিংহাম অঞ্চলে যান, এবং প্রত্নতত্ত্বে তার উৎসাহ ছিল, তাই জন্য তিনি সেখানে অনেক খোঁড়াখুড়ি শুরু করেন, কিন্তু তখনও তিনি হরপ্পা বিষয়ে কিছু জানতে পারেননি। 1872 খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান হিসাবে আবার কানিংহাম হরপ্পায় যান। গিয়ে দেখেন সেখানকার ইট রেল লাইন বানানোর কাজ ব্যবহার করা হয়েছে। সেখান থেকে কানিংহাম বেশ কিছু পাত্র পান কয়েকটি শিলমোহর, তাতে খোদাই করা ছিল অজানা হরফের লেখা। কানিংহাম এবারও হরপ্পার আসল গুরুত্ব বুঝতে পারেননি। তাহলে আবার 1872 খ্রিস্টাব্দে কানিংহাম হরপ্পায় যান এবং গিয়ে দেখেন যে সেখানকার ইট রেল লাইন বানানোর কাজে ব্যবহার করা হয়েছে, এবং আরও কিছু পাত্র পান এবং শিলমোহরও পান, এবং তাতে বিভিন্ন অজানা হরফে লেখা খোদাই করা ছিল। এবং কানিংহাম তখনও কিন্তু হরপ্পার আসল গুরুত্ব বুঝতে পারেননি। বিংশ শতকের গোড়ার দিকে হরপ্পার বিষয়ে বিশেষ উৎসাহ ছিল না। শেষ পর্যন্ত 1920 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পায় খোঁড়াখুড়ি শুরু করেন। এইটা কিন্তু তোমরা মার্ক করে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। তার পরের বছর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো
খনন কাজ শুরু করেন এবং 1928 খ্রিস্টাব্দে জন মার্শাল হরপ্পা মহেঞ্জোদারো বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন। তাহলে এই তিনটে লাইন কিন্তু তোমরা মার্ক করে নাও, এই তিনটে লাইন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ম্যাসনের সময় থেকে ধরলে প্রায় 100 বছর পেরিয়ে গেছে। প্রাচীন ভারতের ইতিহাসে নতুন করে লেখা শুরু হয় তারপর থেকেই। তাহলে এই তিনজন মানে দয়ারাম সাহানি, তারপর রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং জন মার্শাল, এই তিনজন কিন্তু হরপ্পার বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন। সেটা কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1920 থেকে 1924 খ্রিস্টাব্দের মধ্যে এই তিনজন হরপ্পার মহেঞ্জোদারোর বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন। এরপর দেখো হরপ্পার সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা, কারণ হরপ্পার লোকেরা লিখতে জানতো কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি। তাই প্রত্নবস্তুর উপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয়। এই সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানতো, সেই জন্য একে তামা ব্রোঞ্জের যুগের সভ্যতাও বলা হতো। তাহলে হরপ্পা সভ্যতার লোকেরা যেহেতু তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানতো, তাই জন্য একে তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। এটাও তোমরা মার্ক করে নেবে। তামা ব্রোঞ্জের যুগের সভ্যতাগুলির মধ্যে হরপ্পা সভ্যতাই সব থেকে বড়। তাহলে এই তামা ব্রোঞ্জের যুগের যে সভ্যতাগুলো, তার মধ্যে ছিল হরপ্পা সভ্যতা সব থেকে বৃহত্তম। খ্রিস্টপূর্ব 2600 থেকে খ্রিস্টপূর্ব 1800 অব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতার উন্নতির সময়। তবে মোটামুটি খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত এই সভ্যতার সময়কাল ধরা হয়। তাহলে এই সভ্যতার সময়কাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? খ্রিস্টপূর্ব 2600 থেকে খ্রিস্টপূর্ব 1800 অব্দ পর্যন্ত এই হরপ্পা সভ্যতার উন্নতির সময় হলেও এটার খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত এই সভ্যতার সময়কাল ধরা হয়। এটা তোমরা ব্র্যাকেট করে নাও বা মার্ক করে নিতে পারো। এর পরের পেজে চলে আসো। এরপর দেখো হরপ্পা সভ্যতার বিস্তার। হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়েছিল? সাধারণভাবে বলা যায় জম্মুর মান্ডা ভারতীয় উপমহাদেশে এই সভ্যতার উত্তর সীমা, তবে তারও উত্তরে আফগানিস্তানের একটি প্রত্নক্ষেত্র হরপ্পা সভ্যতার অনেক লক্ষণ দেখা যায়। দক্ষিণে গুজরাট ও কচ্ছ অঞ্চলে হরপ্পা সভ্যতা ছড়িয়ে পড়েছিল, তবে আরও দক্ষিণে মহারাষ্ট্রের দৈমাবাদ অঞ্চলেও এই সভ্যতার ছাপ দেখা যায়। হরপ্পা সভ্যতার পশ্চিম সীমা বর্তমান পাকিস্তানের বালুচিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সেখানে দুটি গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। পূর্ব দিকে হরপ্পা সভ্যতার চিহ্ন পাওয়া গেছে আলমগীরপুর পর্যন্ত। এই অঞ্চলটা দিল্লির পূর্ব দিকে প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল হরপ্পা সভ্যতা। এই লাস্টের লাইনটা তোমরা আন্ডারলাইন করে নেবে। তাহলে হরপ্পা সভ্যতা কোথায় কোথায় বিস্তৃত সেটা আমাদের জানতে হবে। দেখো হরপ্পা সভ্যতা হচ্ছে জম্মুর মান্ডা ভারতীয় উপমহাদেশে উত্তর সীমায় এই সভ্যতাটা ছড়িয়ে গিয়েছিল। তারপরে তারও উত্তরে আফগানিস্তানে একটি প্রত্নক্ষেত্র হরপ্পা সভ্যতার অনেক লক্ষণ দেখতে পাওয়া যায়। এছাড়া দক্ষিণে গুজরাট কচ্ছ অঞ্চলে হরপ্পা সভ্যতা ছড়িয়ে পড়েছিল। তারপর দক্ষিণ মহারাষ্ট্রের দৈমাবাদ অঞ্চল হরপ্পা সভ্যতার পশ্চিম সীমা বর্তমান পাকিস্তানের বালুচিস্তান পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। আর পূর্ব দিকে হরপ্পা সভ্যতা চিহ্ন পাওয়া গেছে আলমগীর পর্যন্ত, আর এইটা ছিল হচ্ছে দিল্লির পূর্ব দিকের অঞ্চল। তাহলে প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই হরপ্পা সভ্যতা বিস্তৃত ছিল। এটা তোমরা হরপ্পা সভ্যতার বিস্তারটা ভালোভাবে পড়বে। এরপর পরের পেজে চলে আসো। দেখো নগর পরিকল্পনা। এবার নগর পরিকল্পনা কিভাবে নগর গড়ে উঠেছিল, সেখানকার ঘরবাড়ি কীরকম ছিল সেগুলো জানবো। দেখো ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ণ বলা হয়। তাহলে এইটা ব্র্যাকেট করে নাও। ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ণ বলা হয়। আর মহেঞ্জোদারো ও হরপ্পা ছিল সবচেয়ে বড় দুটো নগর। তাহলে এই দুটো নগরই সবথেকে বড় ছিল। কোন দুটো নগর? মহেঞ্জোদারো আর হরপ্পা। আর সেই তুলনায় লোথাল ও কালীবঙ্গান ছিল ছোট, আর লোথাল আর কালীবঙ্গান ছিল ছোট। হরপ্পা সভ্যতায় নগরগুলোর ক্ষেত্রে ছোট বড় তফাৎ ছিল, গুরুত্বের দিক থেকে সমস্ত নগর সমান ছিল না। তাহলে হরপ্পা সভ্যতার নগরগুলো কিন্তু ছোট বড় ছিল, এক একটা নগরের গুরুত্ব এক এক রকম ছিল। হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট আলাদা এলাকায় ভাগ করা হচ্ছিল। শহরে একটি উঁচু এলাকা থাকতো, প্রত্নতাত্ত্বিকরা তাকে বলতেন সিটাডেল। তাহলে সিটাডেল বলতে কি বোঝো বা সিটাডেল কাকে বলে এটা ব্র্যাকেট করে নাও। শহরে একটি উঁচু এলাকা থাকতো, প্রত্নতাত্ত্বিকরা একে সিটাডেল বলতো। এই এলাকাটি একটা বানানো ঢিবির ওপর অবস্থিত ছিল। সাধারণত ঢিবিটি আয়তাকার হতো। উঁচু এলাকায় বানানো হতো জরুরি ইমারত, সেগুলি সচরাচর সাধারণ মানুষের থাকার বাড়ি হতো না।
নগরের প্রধান বসতি এলাকাটা নিচু অঞ্চলে থাকতো। ওই অঞ্চলের ইমারতগুলির মধ্যে বেশিরভাগই বসতবাড়ি। উঁচু এলাকাটি প্রায়শই নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকতো। নিচু বসতি এলাকাটা থাকতো পূর্ব বা দক্ষিণ পূর্ব অংশে। একমাত্র চানহুদারোতে কোনো সিটাডেল ছিল না। তাহলে এই সিটাডেলগুলো হচ্ছে এই এলাকাটা, মানে হরপ্পা সভ্যতার যে নগর গড়ে উঠেছিল এই এলাকাটা একটা ঢিবির ওপর অবস্থিত ছিল, দেখতে আয়তাকার ছিল। আর এখানে কিন্তু সাধারণ মানুষের থাকার বাড়ি হতো না। আর নগরে যাদের প্রধান বসতি এলাকা সেটা হচ্ছে নিচু থাকতো এবং সেখানকার ইমারতগুলি হচ্ছে বেশিরভাগ বসত বাড়ি। আর উঁচু এলাকাটা নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকতো, আর নিচু বসতি এলাকাটা থাকতো পূর্ব বা দক্ষিণ পূর্ব অংশে। আর চানহুদারোতে কোনো সিটাডেল ছিল না। সিটাডেল এলাকাটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। হরপ্পায় নগরের উত্তর ও পশ্চিম দিকে দুটো ঢোকা ও বেরানোর ফটক ছিল। ফটক মানে হচ্ছে কিন্তু দরজা, ঠিক আছে, যেখান দিয়ে মানে ঢোকা বেরানো যায় সেটাকে ফটক বলা হতো, ঠিক আছে, যেটা দরজা। মহেঞ্জোদারোতে উঁচু এলাকায় একটি বড় জলাধার ছিল, সেটি পাকা পোড়ানো ইটের তৈরি। বোধহয় স্নান করার জন্য এটি ব্যবহার করা হয়েছিল। তাহলে হরপ্পা নগরীর উত্তর পশ্চিম দিকে দুটো ঢোকার বেরানোর ফটক ছিল, মানে দরজা ছিল। আর মহেঞ্জোদারোতে কী ছিল, উঁচু এলাকায় একটি বড় জলাধার ছিল, সেটা হচ্ছে পাকা পোড়ানো ইটের তৈরি। এটা মনে করা হতো যে স্নান করার জন্য ব্যবহার করা হতো। আয়তাকার জলাধারটিতে ওঠা নামার জন্য সিঁড়ির ধাপও ছিল। জলাধারটির কাছাকাছি কয়েকটি ছোট ঘরও দেখা যায়। জলাধারটি সম্ভবত নগরের বিশিষ্ট ব্যক্তিরা ব্যবহার করতেন। তাহলে এই যে জলাধারটি দেখতে পাওয়া গেছে, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, এটা নগরের বিশিষ্ট ব্যক্তিরাই ব্যবহার করতেন। আর এই জলাধারের কাছাকাছি ছোট ঘর দেখতে পাওয়া যায়। এরপর দেখো, হরপ্পা সভ্যতার নগর জীবনে খাদ্যশস্য মজুদ রাখার বিশেষ গুরুত্ব ছিল। এটা তোমরা মার্ক করে নাও। সেখানে দেখো মহেঞ্জোদারো হরপ্পায় খাদ্যশস্য মজুদ রাখার জন্য দুটো বড় জায়গা ছিল। তাহলে সেখানে খাদ্যশস্য মজুদ রাখারও ব্যবস্থা ছিল। খাদ্য মজুদ রাখার একটা বিশেষ গুরুত্ব ছিল। হরপ্পা আর মহেঞ্জোদারোয় খাদ্য মজুদ রাখার জন্য দুটো বড় বড় জায়গা ছিল। সেগুলো অনেকটা পাকা ইটের তৈরি বাড়ির মতো। হরপ্পায় শস্য রাখার বাড়িটি ভেতরে ছিল দুটি সারিতে ভাগ করা মোট 12টা বড় তাক। সেখানে হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলিও ছিল, যেটা ভেন্টিলেটর বলা হয়, ঠিক আছে, সেটাকেই ঘুলঘুলি বলা হয়। খাদ্যশস্য শুকনো ও তাজা রাখা সম্ভব হতো। তাছাড়া শস্য ঝাড়াই বাছাইয়ের ব্যবস্থাও ছিল। সেখানে দুটি সারি ছোট বাড়িও দেখা যায়। সম্ভবত ওখানে কাজ করতো যারা, তারা ওই বাড়িতে থাকতো। তাহলে খাদ্যশস্য মজুদ রাখার মানে যে দুটো বড় জায়গা ছিল সেটা হচ্ছে পাকা ইটের তৈরি বাড়ির মতো। আর বাড়ির ভেতরে মোট 12টা তাক ছিল। আর সেখানে হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলি বা ভেন্টিলেটর ছিল। আর খাদ্যশস্য সেখানে শুকনো বা তাজা রাখা, ফ্রেশ রাখার সম্ভবত। আর শস্য ঝাড়াই বাছাইয়েরও ব্যবস্থা ছিল। মহেঞ্জোদারোর উঁচু এলাকায় একটি বিশাল ইমারত দেখতে পাওয়া গেছে। মনে করা হয় সেটি সাধারণ থাকার বাড়ি নয়। এই ইমারতটি সম্ভবত বড়। এর পরের পেজে চলে আসো। কোনো উৎসবে জমায়েত হওয়ার জন্য ব্যবহার করা হতো। ধোলাবিরা নগরের সিটাডেল এলাকায় এই জলাধারটি দেখতে পাওয়া যায়। মহেঞ্জোদারো উঁচু জায়গায় একটা বিশাল ইমারত দেখতে পাওয়া যায়। মনে করা হতো এই ইমারতটি কোনো উৎসবে জমায়েত হওয়ার জন্য ব্যবহার হতো। ধোলাবিরা নগরের সিটাডেল এলাকায় এই জলাধারটি দেখতে পাওয়া যায়। নগরের উঁচু এলাকায় থাকতো মূল বসতি। বাড়িগুলি নানা রকম আকার দেখা যায়। মহেঞ্জোদারোতে প্রায় 300 বর্গমিটার আয়তনের একটি বাড়ি পাওয়া গেছে। তাতে 27টা ঘর ও একটি আঙিনা ছিল। আর একটা বড় বাড়িতে উপরের ওঠার সিঁড়ি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ওই বাড়িটির হয়তো অনেকগুলি তলা ছিল। ওই ধরনের বড় বাড়িতে ধনী মানুষরাই থাকতেন বলে মনে করা হতো। তাহলে নগরের নিচু এলাকায় থাকতো মূল বসতি, মানে মেন যে বসতিটা সেটা নিচু এলাকায় থাকতো। আর এখানে বাড়িগুলি নানান রকম আকারে দেখতে পাওয়া গিয়েছিল। আর মহেঞ্জোদারোতে প্রায় 300 বর্গমিটার আয়তনের একটি বাড়ি দেখতে পাওয়া যায়। এতে ছিল 27টা ঘর আর একটা আঙিনা। আঙিনা মানে উঠান, ঠিক আছে। আর একটা বড় বাড়িতে উপরে ওঠার সিঁড়ি ভাঙা অবস্থায় দেখতে পাওয়া গেছে। আর এই বাড়িটার অনেকগুলো তলাও ছিল। আর এই বড় বাড়িতে ধনী ব্যক্তিরাই থাকতেন বলে মনে করা হতো। বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও রান্নাঘর থাকতো একটি। মনে করা হয় ওই বাড়ির বাসিন্দাদের একটি হেসেল ছিল।
হয়তো হরপ্পা সভ্যতায় যৌথ পরিবার ছিল। তাহলে এই বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও রান্নাঘর কিন্তু একটাই ছিল এবং মনে করা হতো যে এই বাড়ির বাসিন্দাদের একটাই হেসেল ছিল, মানে রান্নাঘর একটাই ছিল। হয়তো হরপ্পা সভ্যতায় যৌথ পরিবার ছিল। এই এই রান্নাঘর থেকেই অনুমান করা যায় যে তারা হয়তো যৌথ পরিবারে বসবাস করত। আর ছোট বাড়িগুলি দেখতে মনে হয় সেগুলি গরিব মানুষেরা থাকতেন। এর থেকে হরপ্পা নগর জীবনে ধনী গরিব ভেদাভেদ ছিল বলে অনুমান করা যায়। যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাওয়া যায় সেগুলো দেখে মনে হতো সেখানে গরিব লোকেরা থাকতেন। আর এই যে ছোট আর বড় বাড়ির যে তারতম্য বা ছোট বড় বাড়ি দেখতে পাওয়া যায়, এর থেকে মনে করা হয় যে সেখানে ধনী আর গরিবের তারতম্য লক্ষ্য করা যেত। হরপ্পা সভ্যতার নগর জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল শৌচাগার ও স্নানাগার। তাহলে হরপ্পা সভ্যতার আর একটা গুরুত্বপূর্ণ দিক ছিল শৌচাগার আর স্নানাগার, মানে শৌচাগার যেখানে যেটাকে বাথরুম বলা হয় সেটা হচ্ছে শৌচাগার, আর স্নানাগার মানে স্নানের জায়গাও আলাদা ছিল। এর থেকে মনে করা হয় যে নগরগুলি সাধারণভাবে পরিষ্কার ছিল। তাহলে এই শৌচাগার আর স্নানাগার দেখে বোঝা যেত যে তখনকার নগরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মহেঞ্জোদারো নিচু এলাকায় প্রায় 2000 বাড়ির জন্য অন্তত 27টা কুয়ো ছিল। তাহলে এখানে কুয়ো দেখতে পাওয়া যায়, আর 2000 বাড়ির জন্য 27টা কুয়ো ছিল। হরপ্পায় অত কুয়ো না থাকলেও প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল। তাহলে মহেঞ্জোদারোতে এটা দেখতে পাওয়া যায় 2000 বাড়ির জন্য 27টা কুয়ো, আর হরপ্পায় কিন্তু এত কুয়ো দেখতে পাওয়া যায়নি, কিন্তু প্রতিটা বাড়িতে একটা করে শৌচাগার ছিল। শৌচাগার মানে হচ্ছে তোমার ওই যেটা বাথরুম আর কি, ঠিক আছে। পাকা নর্দমা দিয়ে জল নিকাশির ব্যবস্থাও ছিল। বড় নর্দমাগুলি ঢাকা থাকতো। প্রতিটা বাড়ি থেকে ছোট নালা গিয়ে মিশত বড় নর্দমাগুলোয়। উন্নত নগর শাসনের নমুনা ছিল এই জল নিকাশি ব্যবস্থা। তাহলে এখানে নর্দমা দেখা যেত, মানে জল নিকাশি ব্যবস্থাও উন্নত ছিল, আর নর্দমাগুলো ঢাকা থাকতো, আর প্রতিটি নালা গিয়ে মিশত বড় নর্দমাগুলোয়। এখানে উন্নত শাসনের নমুনা ছিল এই জল নিকাশি ব্যবস্থা। তাহলে এই জল নিকাশি ব্যবস্থাটা সেখানে খুব উন্নত ছিল। এর পরের পেজে চলে আসো। দেখো, শহরের নিচু এলাকায় যাতায়াতের উপযোগী সড়ক ছিল। মহেঞ্জোদারো ও হরপ্পায় বেশ কয়েকটি চওড়া পাকা রাস্তা দেখা গেছে। ওই রাস্তাগুলি সাধারণত উত্তর দক্ষিণ দিকে গিয়েছে। তুলনায় কম চওড়া রাস্তা ও সরু গলিগুলো ছিল পূর্ব পশ্চিমে। পথঘাটের এরকম পরিকল্পনার জন্য নগরগুলোর নকশাগুলো হতো চৌকো আকারে। মনে হয় হরপ্পা সভ্যতার নগর জীবনের মান ছিল খুব উঁচু। সেই মান ধরে রাখার জন্য নিশ্চয়ই দক্ষ ও শক্তিশালী শাসন ব্যবস্থার দরকার হতো। নগরের উঁচু অংশে সম্ভবত প্রশাসকরা থাকতেন। তাহলে শহরের নিচু এলাকায় উপযোগী একটা সড়ক দেখতে পাওয়া গেছে। তাহলে শহরের নিচু এলাকায় যাতায়াতের উপযোগী সড়ক ছিল, আর মহেঞ্জোদারো ও হরপ্পায় বেশ কিছু চওড়া পাকা রাস্তা দেখা গেছে। আর এই রাস্তাগুলো উত্তর দক্ষিণ দিকে গেছে, আর কম চওড়া রাস্তা সরু গলিগুলো কোন দিকে দেখা যায়? পূর্ব পশ্চিমে। তাহলে উত্তর দক্ষিণের রাস্তাগুলো চওড়া পাকা রাস্তা, আর পূর্ব পশ্চিমের রাস্তাগুলো ছিল কম চওড়া আর সরু। পথঘাটে এরকম পরিকল্পনার জন্য নগরের নকশাগুলো চৌকো আকারে। এই যে আয়তকার যেহেতু ছিল, তাই জন্য নকশাগুলো ছিল চৌকো আকারের। মনে করা হয় হরপ্পা সভ্যতার নগর জীবনের মান ছিল খুব উঁচু। সেই মান ধরে রাখার জন্যে দক্ষ ও শক্তিশালী শাসন ব্যবস্থার দরকার হয়, এবং উঁচু অংশে সম্ভবত প্রশাসকরা থাকতেন। তাহলে যেখানে উঁচু জায়গা সিটারেল, সেখানে কিন্তু প্রশাসকরা থাকতেন বলে মনে করা হয়। বাণিজ্যের উন্নতির কারণে হরপ্পা নগরগুলিতে হয়তো বণিকদের বিশেষ মর্যাদা ছিল। তাহলে বাণিজ্যের যেহেতু উন্নতি হয়েছিল, তাই জন্য হরপ্পা নগরগুলিতে মনে করা হতো যে বণিকদেরও মর্যাদা ছিল। তারপরে ছিল বিভিন্ন কারিগর ও পেশার মানুষ। মনে হয় এই সমাজে মজুর ও শ্রমিকদের অবস্থা বেশ খারাপ ছিল। তাহলে প্রথমে বণিকদের মর্যাদা বেশি ছিল, তারপরে ছিল কারিগর আর পেশাদার মানুষ, আর সমাজে মজুর আর শ্রমিকদের অবস্থা কিন্তু খারাপ ছিল, এটাই মনে করা হয়। তবে এরা সবাই নগরেই বাস করত। নগরের বাইরে গ্রামীণ এলাকায় থাকতো কৃষিজীবী মানুষ। আর কৃষিজীবী মানুষরা কোথায় থাকতো? নগরের বাইরে গ্রামীণ এলাকায়, মানে গ্রাম আর শহরের ভাগ ছিল, ভেদাভেদ ছিল। তাহলে উঁচু জায়গায় থাকতো বণিকরা, কারিগর পেশার মানুষ, আর গ্রামীণ এলাকায় থাকতো কৃষিজীবী মানুষ। নগরে সরাসরি খাদ্য উৎপাদন হতো না। খাদ্যশস্যের জন্য নগরবাসীদের গ্রামের ওপরই নির্ভর করতে হতো। গ্রামে নানা রকম ফসলের চাষ হতো, যেমন গম, যব, জোয়ার, বাজরা, নানান রকম ডাল, সর্ষে, ধান। তাহলে নগরে যেহেতু খাদ্যশস্য উৎপাদন হতো না, তাই জন্য নগরের বাসিন্দারা গ্রামের ওপরই নির্ভর করত।
আর গ্রামে নানান রকম ফসলের চাষ হতো, সেখানে গম, যব, জোয়ার, বাজরা, নানা রকম ডাল, সর্ষে, ধান এগুলো উৎপাদন হতো। তবে ধানের ফলন সব জায়গায় হতো না, শুধু গুজরাটের রংপুর ও লোথালেই ধানের চিহ্ন পাওয়া গেছে। তাহলে এই ধান কিন্তু সব জায়গায় উৎপাদন হতো না। কোথায় পাওয়া যেত? গুজরাটের রংপুর ও আর লোথালে। তবে তুলো, তিল প্রভৃতি ফসলেরও চাষ হতো। রাজস্থানের কালীবঙ্গানে একটি ক্ষেতে কাঠের লাঙলের ফলার দাগও পাওয়া গেছে। তাহলে গুজরাটের রংপুর আর লোথালে শুধু ধান চাষই হতো না, তার সঙ্গে সঙ্গে তুলো, তিল এইসব ফসলেরও চাষ হতো। আর রাজস্থানের কালীবঙ্গানে একটি ক্ষেতে কাঠের লাঙলের ফলার দাগের চিহ্ন পাওয়া গেছে। কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ছিল পশুপালন, তাহলে কৃষির সঙ্গে সঙ্গে পশুপালনও হতো। হরপ্পার মানুষ গৃহপালিত পশুর ব্যবহার জানত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গবাদি পশু, ষাঁড়, ভেড়া ও ছাগলের ব্যবহার হতো। তাহলে কৃষির সঙ্গে 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 পশুপালনও তারা করত এবং গৃহপালিত পশুর ব্যবহারও জানতো। আর এখানে গুরুত্বপূর্ণ পশুরা ছিল গবাদি পশু, যেমন ষাঁড়, ভেড়া, ছাগলের ব্যবহার হতো। উটের ব্যবহার হরপ্পা লোকেরা জানতো, তবে উটের ব্যবহারও জানতো হরপ্পা লোকেরা। তবে ঘোড়ার ব্যবহার হরপ্পার মানুষ জানতো না, তাহলে ঘোড়ার ব্যবহার কিন্তু জানতো না। এছাড়াও ছিল ঘুরে বেড়ানো পশুপালক গোষ্ঠী। এই সব মিলিয়ে হরপ্পা সভ্যতার সমাজ গড়ে উঠেছিল। তাহলে তারা উটের ব্যবহার জানতো কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না। ঘুরে বেড়ানো পশুপালক গোষ্ঠীও দেখতে পাওয়া যায়। আর এই সব মিলিয়ে কিন্তু হরপ্পা সভ্যতার সমাজ গড়ে উঠেছিল। মূর্তিগুলি দেখে হরপ্পার মানুষদের পোশাক, গয়না, সাজগোজ সম্পর্কে আন্দাজ করা যায়। তারা সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করত। হরপ্পা সভ্যতার নানান জায়গা থেকে অনেক সোনা, রূপো, তামা, হাতির দাঁতের গয়না পাওয়া গেছে। তাহলে তারা বিভিন্ন ধরনের পোশাক আর গয়না সাজগোজের আড়ম্বর ছিল, সেটা বোঝা যায়। তারা এই সবগুলো ব্যবহার করতো। আর এছাড়া সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করত। আর এই হরপ্পার বিভিন্ন জায়গায় অনেক সোনা, রূপো, তামা, হাতির দাঁতের গয়নাও দেখতে পাওয়া গেছে। তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি কারিগরি শিল্প থেকে শুরু করব। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 আলোচনা করে দিয়েছি এবং প্রশ্ন উত্তরগুলো অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অন করে দেখে নিতে পারো। আজকে আমি এখানে শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।